সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি উদীয়মান আবৃত্তি শিল্পীদের নিয়ে বিজয় FM 71.0 এর কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আপনাদের সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। দেশে অথবা প্রবাসে, বাড়িতে অথবা গাড়িতে, অফিসে কিংবা পার্কে, আপনারা যে যেখান থেকে আমাদের এই আবৃত্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানটি শুনছেন অথবা দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় শ্রোতা, আপনারা জানেন বিজয় FM 71.0 একটি অনলাইন ভিত্তিক রেডিও স্টেশন, যা এই মুহূর্তে সরাসরি সম্প্রচার করছে বিজয় FM এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে। আশা করি প্রত্যেকটি মাধ্যমে আমাদের অনুষ্ঠানগুলো আপনারা উপভোগ করছেন খুব ভালোভাবেই। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি কবিতা আমাদের মনের কথা বলে, আমাদের প্রাণের কথা বলে। তাই তো কবিতা আবৃত্তিকে গুরুত্ব প্রদান করে সাহিত্যের এই রূপ ও রসকে সাধন করার জন্য, উপভোগ করার জন্য আপনাদের জন্য বিজয় FM 71.0 আয়োজন করে থাকে সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আজও তার ব্যতিক্রম নয়। বিগত পর্বগুলোর মতো আজকেও আমাদের সাথে কবিতা আবৃত্তির জন্য যুক্ত হবেন বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী। আশা করি প্রত্যেকের কবিতা আবৃত্তি আপনাদের খুবই ভালো লাগবে। তাই আমি আশা করব প্রত্যেকে থাকবেন আমার সাথে পুরোটা সময় জুড়ে এবং উপভোগ করবেন আমাদের উদীয়মান আবৃত্তি শিল্পীদের কবিতা আবৃত্তি। আর হ্যাঁ, সুপ্রিয় শ্রোতা, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে একদমই ভুলবেন না। কিন্তু পাশাপাশি আরেকটি কথা বলি, যদি আপনিও আমাদের এই কবিতা আবৃত্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে অংশগ্রহণ করতে চান, তবে অবশ্যই যোগাযোগ করবেন ইনবক্সে অথবা আমাদের অফিসিয়াল ইমেল আইডিতে। ইমেল করতে পারেন bijoyfm71.0@gmail.com এই ঠিকানায়। আমি আবার বলছি bijoyfm71.0@gmail.com। সুপ্রিয় শ্রোতা, এবার আপনাদের অপেক্ষার অবসান ঘটানো উচিত। তাই তো আর কথা না বাড়িয়ে চলে যাব আমাদের কবিতা আবৃত্তির মূল অনুষ্ঠানে যাওয়ার পূর্বে আপনাদের জানিয়ে রাখি, গত পর্বের তুলনায় আমাদের আজকের পর্বের আবৃত্তি শিল্পীর সংখ্যা অনেক বেশি। তাই আশা করব থাকবেন পুরোটা সময় জুড়ে। আমাদের আবৃত্তি শিল্পীরাও অপেক্ষা করছে আপনাদের কবিতা আবৃত্তি শোনানোর জন্য। এদিকে আপনারাও অপেক্ষা করছেন কবিতা আবৃত্তি শোনার জন্য। তাই তো আমি আর একদমই কথা বাড়াবো না, চলে যাব আমাদের প্রথম আবৃত্তি শিল্পীর কাছে। কবিতা আবৃত্তি শোনানোর জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন মিরপুর, ঢাকা থেকে ফারহানা শোভা। তিনি আমাদের যে কবিতাটি আবৃত্তি করে শোনাবেন সেটি তিনি নিজেই লিখেছেন। কবিতার নাম দিয়েছেন হারানো দিন। চলুন দর্শক ও শ্রোতা, আমরা শুনে আসি ফারহানা শোভার কণ্ঠে তার নিজের লেখা কবিতা হারানো দিন। আসসালামু আলাইকুম। আমি ফারহানা শোভা, মিরপুর, ঢাকা থেকে আপনাদের সঙ্গে আছি। আমি আজ আবৃত্তি করছি আমার নিজের লেখা একটি কবিতা, হারানো দিন। শহরতলি গ্রামের সেই ছোট্ট একটা বাড়ি, বাড়ির সাথেই শখের বাগান, গাছ গাছালির সারি। একটু দূরেই পুষ্করিণী, নেইকো জানা সাঁতার। ভাই বোনেতে দলে বলে নাওয়া দেখতাম সবার। সকালবেলা 2-3 টাকা মায়ের আঁচল থেকে নিয়ে 3 কোনা সেই রুটি খেতাম মোড়ের দোকান থেকে কিনে। দুপুরবেলায় মা বলতো, এখন ঘুম যাও সকলে, বিকেলবেলা ফেরিওয়ালা আসবে বেলুন নিয়ে। দাওয়ায় বসে কাউমুড়ি আর খেলতাম পুতুল বিয়ে। বাইরে থেকে জ্বললে পাগল হাসতো উকি দিয়ে। গোরস্থানের ধারে গিয়ে ভেবে হইতাম সারা, কেমন করে আধার ঘরে ঘুমিয়ে আছে তারা। পাশের বাড়ির বুড়ো দাদু
ডাক দিত হাঁক ছেড়ে, কেদারাটা এগিয়ে দিতাম, বসত গেটের ধারে। একটু দূরেই এক বুড়ির বাড়ি, বড়ই গাছের ধারে। চুরি করে বড়ই পারতাম, পকেটে নিতাম ভরে। পালা পালা, আসছি বুড়ি, লাঠি নিয়ে তেরে। প্রেম কাননে বসত মেলা, খেতাম বাতাসা মুরগি। রান্নাবাটি কিনতাম সাথে, চড়তাম ও চরকি। সন্ধ্যাবেলা ভাই বোনেতে খেলতাম পলা পলি। ডাকতো নানি, আয় রে কে কে, খাবি ভাপা পুলি। রাত্রিবেলা ঘুম পাড়ালে আসতো না ঘুম কারো। আমার কাছে বায়না ধরতো, ভূতের গল্প বলো। সেই দিনের সেই ছোট্ট বাড়ি আর যে ছোট নাই। ঘিরে গেছে চারিপাশে মস্ত দালান কোঠায়। পাশের বাড়ির সেই বুড়ো দাদু চলে গেছে ওপারেতে। বাড়ির ভেতর কেদারাটা খালি আছে পড়ে। বাড়ির ভেতর মানুষগুলো করত হিজি বিজি। তারাও যে আজ ঘুমিয়ে গেছে, নাহি পাবো আর খুঁজি। মাকে বলি, ছেলেবেলার সেদিনগুলো কেন এখন নাই? হারানো দিনের স্মৃতি এখন কেমনে ফিরে পাই? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। অসাধারণ আবৃত্তি করছেন ফারহানা শোভা। সুপ্রিয় শ্রোতা, আপনার কাছে কেমন লাগলো আমাদের প্রথম আবৃত্তিটি? আশা করি ভালো লেগেছে, কেননা আপনারা জানেন আমাদের আবৃত্তি শিল্পী ফারহানা শোভা এর আগের পর্বেও কিন্তু সুন্দর সুন্দর আবৃত্তি শুনিয়েছিলেন। যা হোক, আমরা আশা করব পরবর্তী পর্বেও তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে তার কবিতা আবৃত্তি শোনানোর চেষ্টা করবেন। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আনিকা রহমান মৌ। তিনি আবৃত্তি করবেন কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নারী। তবে চলুন শুনে আসি আনিকা রহমান মৌ এর কবিতা আবৃত্তি। আসসালামু আলাইকুম, আমি আনিকা রহমান মৌ, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতার অংশবিশেষ। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রজা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। ধন্যবাদ। ধন্যবাদ সুন্দর করে কবিতা আবৃত্তি শোনানোর জন্য। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে কবিতা আবৃত্তি করার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন মিরপুর কুষ্টিয়া থেকে জান্নাতুল ফেরদৌস নীলা। আমরা জান্নাতুল ফেরদৌস নীলার কণ্ঠে শুনব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা কেউ কথা রাখেনি। চলুন শ্রোতাবন্ধু শুনে আসি
কেউ কথা রাখেনি কবিতাটি জান্নাতুল ফেরদৌস নীলা এর কণ্ঠে। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস নীলা। আমি আবৃত্তি করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতাটি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলেও কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টমী আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্মফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে। একটা রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরের রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনও সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। ৩৩ বছর কাটল, কেউ কথা রাখে না। আনন্দ, দুঃখ, প্রেম, ভালোবাসা, হাসি, কান্না ইত্যাদি বিষয়গুলোই কবি তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আমরা শুনব নির্মলেন্দু গুণের লেখা কবিতা তোমার চোখ এত লাল কেন। কবিতাটি আবৃত্তি করবেন ডেমরা, ঢাকা থেকে মোহাম্মদ আহসানুল হক। চলুন শ্রোতা, শুনে আসি কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতা তোমার চোখ এত লাল কেন। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের তোমার চোখ এত লাল কেন কবিতাটি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরজা খুলে দিক, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। ধন্যবাদ। আশা করি পুনরায় আমাদের সাথে যুক্ত হয়ে কবিতা আবৃত্তি শোনাবেন।
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজয় এফএম আয়োজিত কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। আপনাদের সাথে আছি আমি শ্রী স্বপন বর্মন। আমাদের সাথে আজকে অনেকেই যুক্ত হয়েছেন কবিতা আবৃত্তি শোনানোর জন্য। কবিতা আবৃত্তির এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন রূপন্তী সাহা অর্পিতা, মতিঝিল, ঢাকা থেকে। তিনি আবৃত্তি করবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপণ। সুপ্রিয় শ্রোতা, আমি অনুরোধ জানাচ্ছি রূপন্তী সাহা অর্পিতাকে কবিতাটি আবৃত্তি করার জন্য। শুভ সন্ধ্যা সকলকে। আমি ঢাকা থেকে রূপন্তী সাহা অর্পিতা আজকে আপনাদেরকে আবৃত্তি করে শোনাতে যাচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে, আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি, এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন তিনি আমার সকল শূন্য করে। ধন্যবাদ সকলকে। রূপন্তী সাহা অর্পিতা, আপনি অসাধারণ আবৃত্তি করেছেন আমাদের এ পর্বে। আশা করি পরবর্তী পর্বগুলোতেও অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি শোনাবেন আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের। এ পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, কেমন লাগছে আমাদের আজকের আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান কাব্যের ভুবনে? কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই ভিডিওটি, এই লাইভটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আপনাদের টাইমলাইনে, যেন আমাদের এই প্রোগ্রামটি পৌঁছাতে পারে আরও অনেক শ্রোতা বন্ধুদের কাছে, অনেক আবৃত্তি প্রেমী মানুষের কাছে। আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার কোনো মতামত বা পরামর্শ থেকে থাকে, সেটিও কিন্তু কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমাদের সাথে কবিতা আবৃত্তি করার জন্য যুক্ত হয়েছেন কুসুমকলি বিদ্যানিকেতন, শ্রীপুর, মাওনা থেকে মোহাম্মদ আবদুল্লাহ আজাদ। তিনি আবৃত্তি করছেন ফুয়াদ সনম এর লেখা কবিতা আমি নিম্ন মধ্যবিত্ত বলছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় এফএম 71.0-তে। যুক্ত আছি কাব্যের ভুবনে। আমি মোহাম্মদ আবদুল্লাহ আজাদ পাঠ করছি ফুয়াদ সনমের কবিতা আমি নিম্ন মধ্যবিত্ত বলছি। আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমিয়ে পড়ার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ পর্যন্ত। বাড়িওয়ালা সামনে পড়াটা এড়াতেই
এই ভোর 5টা থেকে 12টা পর্যন্ত অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকার স্যাঁতসেঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয়? লাঞ্চ করো কি কখনো? বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম। মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হা করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো আব্বা, নিম্ন মধ্যবিত্তের স্বপ্ন দেখারও একটা লিমিট থাকে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুপ্ত বাসনাগুলি হঠাৎ ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে ওঠে, হাত ধরাধরি করে হাঁটতে চায়। সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায় হবে, নাকি সে উচ্চবিত্ত হয়ে ওঠার ধৃষ্টতা? বলেই ভাবলাম, কি সব ভুল ভাল বকে ফেললাম বাবার সামনে, বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। শিক্ষা, সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বাগ্মিতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিকবাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনো দিন বলিনি বাবা। ভীষণ হাস্যোজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলেই। একটি লজেন্সও কোনো দিন চাইতে পারেনি বাকির খাতার কারণে। বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তার টের পেতে পেতে তখন আমিও আরেক বাবা হয়ে উঠছি। চাল ময়দার ঠোঙ্গাগুলোকে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা। নতুন বই কেনার কথা তো কোশ্চিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীন পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়েই কত দিন রাত পার করেছি। অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ জ্বলে যেত সে সময়। অন্য কিছুর সামর্থ্য ছিল না বলেই ঈদে পরবে কদাচিৎ জুটেছে ফার্মের মুরগি। আমাদের পিঠাপিঠি 2 ভাইয়ের জন্য একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও 1 মাসের টিউশনির বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে রাখতেন। যদি কোথাও দাওয়াত পড়তো আমরা ভাগ করে নিতাম, কে গায়ে হলুদ যাবে সেটা পরে, আর বরযাত্রী বা কে হবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না আমরা 2 ভাই একসাথে গিয়েছি। উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবু খুব সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলেও আমরা ভাতের মাড় লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি। মাও সে কথা জানতেন, দুষতেন দারিদ্রতাকে। আমি দিব্যি পটলের তরকারি দিয়ে আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে নিয়েছিলাম। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে। স্কুলের মাইনে দেবার 7 তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনো দিনই। প্রায় হাঁটু ছিলে দগদগে ক্ষত নিয়ে ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতে আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসেবে। ঝড় করে পানি পড়তো, তখন তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের পুকুরটাকে আন্দোলিত করে যেত সে সময় বুঝতে পারেনি। অন্যদের দিয়ে সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভিতরের দৈন্যদশা। কারণ ছোটবেলা থেকেই আমাদের 2টো শিক্ষা দেয়া হয়। 1, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর 2, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে
সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকবে। আমাদের মুখে সব সময়ই চাঁদের হাসি লেপ্টে থাকতো। ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা। এ পর্যায়ে আমাদের সাথে কবিতা আবৃত্তির জন্য যুক্ত হয়েছেন সীতাকুণ্ড চট্টগ্রাম থেকে তানজিদা আক্তার। তিনি আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গুণের লেখা কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। চলুন শ্রোতাবন্ধু শুনে আসি তানজিদা আক্তারের কণ্ঠে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। কবিতা আবৃত্তি বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবন এর সাথে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে থাকছি আমি তানজিদা আক্তার। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর বেকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেওয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে একদিন তুমি সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল একটু ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত। ধুধু মাঠ ছিল দূরবাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্নবিত্ত, করুণ, কেরানি, নারী, বৃদ্ধ, ভবঘুরে। আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি বেকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি? কখন আসবে কবি? শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বিজয় FM 71.0 এর সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান কাব্যের ভুবনে। অনুষ্ঠানের এ পর্যায়ে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আতিয়া আফিফা। তিনি আবৃত্তি করছেন শামসুর রহমানের লেখা কবিতা তোমার নালিশের পরে। তোমার নালিশের পরে, শামসুর রহমান।
আজকাল মাঝে মাঝে সকালে কি সাথে আমাকে ঘিরে বেহাগের করুণ সুরের মতো বাজে তোমার নালিশ। আমার কথা নাকি এখন আগেকার মতো তোমার হৃদয়ে সরোবর তৈরি করতে পারে না লাল নীল পদ্ম ফোটাতে হাওয়ায় ঈশ্বর দোলে ওঠা মানুষ সরোবরে। আমার কথার মুখ এখন তোমাকে লতা গুল্ম ফুল ফলমূল আর রং বেরঙের পাখির গানে গুঞ্জরিত দ্বীপে পৌঁছে দিতে না পারার ব্যর্থতার কালি মেখে নিশ্চোপ থাকে প্রায়শ। এইটুকু তুমি স্পষ্টতই উচ্চারণ করেছ। কশ্চিনকালেও পাকপটু নই আমি, প্রতিদ্বন্দ্বী হতে পারিনি কোনো চারুবাকের। এই ধরো কথা গুছিয়ে বলার খেলায় তুমি যথার্থই বলেছ, আমি লোকটা ঘোর স্বার্থপর। স্বীকার করি, অনেক কথাই সযত্নে সজ্জিত রাখি কবিতার জন্যে। কথোপকথনের মুহূর্তে কথা পাখির কোনো পালক কখন ছোপ বুঝতেই পারি না। পরিণামে কিছু অনাবশ্যক বেসুরো কথা অথবা দীর্ঘ নীরবতা। থাক এসব বকুনি, এই যে আমি আমার ভালোবাসার মঞ্জুরি সাজিয়ে রাখি তোমার বুকে, তোমার কালো চুলের ঢালে, তোমার আসা যাওয়ার পথে, সেগুলি তুমি কুড়িয়ে নাও না কেন? সুপ্রিয় শ্রোতা, এবার শুনব নাহার নিপার কণ্ঠে তসলিমা নাসরিনের লেখা কবিতা এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে। নাহার নিপা আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদপুর, ঢাকা থেকে। সবাইকে শুভেচ্ছা। আমি নাহার নিপা, সঙ্গে আছি ঢাকা থেকে। আবৃত্তি করছি তসলিমা নাসরিনের এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি আগে। কি হচ্ছে আমার এসব? যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষও নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয়ও নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখায় পড়ায়। আমার বুঝি ইচ্ছে হচ্ছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক। অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। মন নিয়ে যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইল তো পড়েই রইল। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তার হয় না। সবারই হয়তো সব কিছু হয় না। আমার যা হয় না তা হয় না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ ঝুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনো দিন। এত প্রেম কেউ দেয়নি। এমন ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো শেখালো কে? যে রকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে। স্বপ্নই মনে হয়।
তোমাকে অনেক সময় রক্ত মাংসের মানুষ বলে মনেই হয় না। হঠাৎ ঝড়ে উড়ে হৃদয়ের উঠোনে যেন অনেক প্রত্যাশিত অনেক কালে দেখা স্বপ্ন এসে দাঁড়ালে। আগে কখনো আমার মনে হয়নি ঘুম থেকে অমন আচমকা জেগে উঠতে আমি আসলেই খুব ভালোবাসি। আগে কখনো আমার মনেই হয়নি কিছু উষ্ণ শব্দ আমার শীতলতাকে একেবারে পাহাড়ের চূড়ায় পাঠিয়ে দিতে পারে। আগে কখনো আমি জানিনি যে কিছু মোহন শব্দের গায়ে চুমু খেতে খেতে আমি রাতকে ভোর করে দিতে পারি, ভোর করে দিতে পারি। ধন্যবাদ জানাচ্ছি এমন সুন্দর করে কবিতা আবৃত্তি করার জন্য। সুপ্রিয় শ্রোতা, আমাদের এ পর্বের আয়োজনটিকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। প্রথম অংশটি আপনারা শুনতে পেলেন এতক্ষণ ধরে। দ্বিতীয় অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের প্রথম অংশটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে। আপনারা দ্বিতীয় অংশটি শুনতে পাবেন আগামীকাল রাত 8:30 শুধুমাত্র বিজয় এফএম এর অফিসিয়াল ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শ্রী স্বপন বর্মন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিজয় এফএম 71.0 এর